এখন এই নোটটা দেখো, নোটটার মধ্যে তোমার প্রবলেমটা প্রথমে এসেছে, তো আমি তোমার প্রবলেমটা কি করি, সমাধান করে দিই। দেখো, আমি এই নোটটার মধ্যে একটা জিনিস দেখিয়েছি যে মূলত প্রবলেমগুলো যদি হবে, প্রবলেম তো অবশ্যই হবে, সেই প্রবলেমগুলোকেও কি করা যায়, সমাধান করব কিভাবে। হ্যাঁ, তো সমাধানের মধ্যে প্রথম আসলে হসন্তের কথা বলছো, আগে হসন্তটা কি জিনিস এটা একটা বোঝার বিষয় আছে। আরেকটা হইতেছে, স্যার হসন্ত যদি না দেই সমস্যা হবে কিনা। হ্যাঁ, সমস্যা হবে, হসন্তর জন্য কেটে দিতে পারে। একজন বলছো বানানের সমস্যা, ঠিক আছে, আমি হসন্তর যে একটা সমস্যা করছে স্টুডেন্টের 26-এর, আচ্ছা 26-এর স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য বাংলা ফুল সিলেবাস যে কোর্স, সেটা আমি আনতেছি। কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারই ডিসেম্বর পর্যন্ত কোর্সটা চলতে থাকবে। সেই কোর্সের প্রাইভেট গ্রুপে, পেইড ব্যাচে যে প্রাইভেট গ্রুপ, সেই প্রাইভেট গ্রুপে আমার পুরাতন স্টুডেন্ট যারা আছে তারা সবাই প্রবেশ করতে পারবে। পেইড হইলেও পুরো টাকা দিতে হবে না। হ্যাঁ, অর্থাৎ লাইভ ক্লাসটা তোমরা ফ্রি করতে পারবে। শুধু ওয়েবসাইটে যে কোর্সটা কিনতে হবে, অর্থাৎ যদি পরে দেখতে চাও, পরে সার্ভিস পেতে চাও, পিডিএফ নোট, পরীক্ষা, এক্সাম সাজানো গুছানো, সেটার জন্য কিনতে হবে। কিন্তু এমনিতে ক্লাসটা আসলে কিনতে হবে না, মানে লাইভ ক্লাসগুলো করার জন্য কোনো রকম পেইড ব্যাচে ভর্তি হতে হবে না। তবে গ্রুপে যুক্ত হতে গেলে তোমাকে ফোন নাম্বারে যোগাযোগ করে বলতে হবে যে তুমি কোন স্টুডেন্ট, কেন তোমাকে প্রাইভেট পেইড গ্রুপে ফ্রি অ্যাক্সেস দিবে, এটা আসলে বলে দিবা, পরিচয় দিবা। স্যার ইকোনমিক্স কোর্সের ভিতরে কি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারের একসাথে থাকবে নাকি আলাদা আলাদা থাকবে? একসাথে থাকবে। আমরা ফার্স্ট পেপার, কারণ ফুল সিলেবাস ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাকে আমরা একসাথে করি মূলত পড়াবো। একটা ক্লাস, একটা ফার্স্ট পেপার একটা টপিক শেষ হবে, তারপর একটা সেকেন্ড পেপার টপিক শেষ হবে, ফার্স্ট পেপার টপিক শেষ হবে, সেকেন্ড পেপার টপিক শেষ হবে। এইভাবে করে ডিসেম্বরের আগে ফুল সিলেবাস আমরা শেষ করে দিব। তাহলে বানানোর সমস্যা, বানানোর সমস্যা এইভাবে করে আসলে মূলত বলা যায় না, কোন জায়গায় সমস্যা সেরকম একটা উল্লেখ করো, সেটা বলে দিচ্ছি। আচ্ছা, একজন হসন্তের কথা বলেছো যে স্যার হসন্তটা কোথায় হবে, কিভাবে বুঝবো। দেখো, আমি তোমাদের এক পৃষ্ঠাটা সাজেশন দিচ্ছি, এক পৃষ্ঠা, এই একটা পৃষ্ঠা করে ফেলো, তোমার উচ্চারণ নিয়ে আর ভয় পাওয়ার কিছু নেই। এবং আমি যে গ্যারান্টিটা করতে দিই, স্যার আপনি কি এত গ্যারান্টেড কিভাবে যে এই পৃষ্ঠা থেকে আসবে, একটা পৃষ্ঠা পড়লে হয়ে যাচ্ছে, গ্যারান্টেডটা তোমাদের এই পাশে দিয়ে দিছি। দেখো কোনটা কোন বোর্ডে কতবার কিভাবে এসেছে, এটা দেওয়াই আছে। এইটা দেওয়ার পরে যখন তুমি পড়েছো, পড়ার পরে যদি তুমি যেতে পারো, এই জন্য একটা কাজ করেছি। উচ্চারণের মধ্যে আমরা যেই জায়গাগুলো আটকে যাই, সমস্যা ফিল করি, সমস্যা একটা নাম হচ্ছে হসন্ত, একটা সমস্যার নাম হচ্ছে চন্দ্রবিন্দু, একটা সমস্যা হচ্ছে ও দিব নাকি ওকার দিব, বিসর্গ আসতে পরে পারি না, কিছু আছে এত কঠিন হয়ই না, ভুল হয়ে যায়, যুক্ত বর্ণগুলো আসতে কিছু প্যাচ লাগে, ফলাতে কিছু সমস্যা হয়, আর কিছু আছে বেশি বেশি পরীক্ষা এসেছে, ঠিক আছে, বারবার এই একটা থাকি, আটটার মধ্যে এরকম কয়েকটা থাকি, এরকম করে সাজিয়ে দিয়েছি, যাতে পড়ার পরে সাজেশন তো আছে, সেই সাজেশনটাকে আবার কিভাবে প্র্যাকটিস করলে পরে পারবে সেভাবে করে সাজানো। আমি ইয়ার উত্তরটা দিচ্ছি যে বলেছো স্যার হসন্ত, মনে প্রিয়তি, স্যার হসন্তর সমস্যার সমাধান করে দিতে, তাহলে হসন্তর সমস্যাটা সমাধান করে দিচ্ছি। হ্যাঁ, তোমরাও একটু উত্তর করো, তুমি লেখো, উত্তর লেখো। অসীম, এটা কিভাবে হবে? তাহলে অসীম, আমরা অসীম বলি না, অসীম যেহেতু বলি, তাহলে আমি অ লিখলাম, অ, এরপরে ছয় রশ্মি সি, এই যে ম দিলাম, অসীম। এখন হচ্ছে এখানে আমার একটা হসন্ত দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে হসন্তটা কেন দিলাম, হসন্তটা কেন দেয়, এই ব্যাখ্যাটা বুঝতে পারলে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হসন্ত মানে হচ্ছে জায়গা থেকে হুশ হয়ে গেছে, কি হয়ে গেছে, স্বরবর্ণ হুশ হয়ে গেছে, স্বরবর্ণটা উদা হয়ে গেছে, স্বরবর্ণটা চলে গেছে। প্রতিটা বর্ণের পরে, প্রতিটা বর্ণের পরে কোন কোন একটা স্বরবর্ণ থাকে। আমি উদাহরণ যদি দেখি, কলম, দেখো এখানে তুমি দেখতেছো কলম, দেখতেছো, আসল উচ্চারণটা কি বুঝতেছো, ক, ল, এরপর হচ্ছে ম, ক, ল, ম। আর তুমি কি কলম বলো নাকি কলম বলো? তুমি বলেছো হচ্ছে কলম, তাহলে তুমি যেহেতু কলম বলেছো, তাহলে কর পরে ট আছে, লর পরে অ আছে, মর পরে কোনো অ নাই, এই জন্য মর পরে অ না থাকার কারণে তুমি শব্দটা কলম বলেছো, কলমও বলো নাই। আরো সহজ করে বুঝতে গেলে তুমি শব্দটা কি অসীম বলেছো নাকি অসীম বলেছো? তুমি অসীম বলেছো, অর্থাৎ এরপরে কোন স্বরবর্ণের অস্তিত্ব তুমি স্বীকার করনি, অর্থাৎ যেখানে তুমি থেমে যাবে, যে জায়গার মধ্যে কোনো স্বরবর্ণ রাখবে না, সেই জায়গাগুলোর মধ্যে একটা হসন্ত দিয়ে বুঝাইতে হবে এরপরে কোনো স্বরবর্ণ নেই। উপমা,
উপমার উদাহরণটা লেখো, তাইলে ক্লিয়ার হবে। উপমা, উপমা, দেখছো এখানে কিন্তু কোনো হসন্ত হয়নি। কোন হসন্ত হয়েছে, কেন হয়নি? উ সেটা তো নিজেই স্বরবর্ণ। পয়ের মধ্যে ওকার এসেছে, ময়ের মধ্যে আকার এসেছে। তারেক বল স্যার মানবিক আচ্ছা, মডারেটরের সাথে কথা বললে কি প্রাইভেট গ্রুপে অ্যাক্সেস পেয়ে যাব? হ্যাঁ, মডারেটর মানে অ্যাক্সেস তো অবশ্যই দিতে হবে। মডারেটর তোমার সাথে কথা বলে তারপর অ্যাক্সেস দিয়ে দিবে, যেহেতু পেড ব্যাচের অ্যাক্সেস। সুতরাং বুঝতে পারতেছো মডারেটরের সাথে কথা বলতে হবে। তোমাকে কেন দিবে? হয়তো বলবা যে পুরাতন স্টুডেন্ট, কিংবা হচ্ছে আমার হয়তো বাংলা সেকেন্ড পেপার যে বই বা ফার্স্ট পেপার কোনো বই তোমার কাছে আছে, এরকম কোনো একটা পরিচয় দিলে সে অ্যাক্সেস দিয়ে দিবে। তাই মডারেটর নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইয়ার যে হসন্তর যে প্রবলেম যে জিজ্ঞাসা করেছিল, সে কি হসন্তর প্রবলেম বুঝতে পেরেছো? বুঝতে পারলে হ্যাঁ না কিছু একটা বলো, আমি হয়তো পরের টপিকে যাব। মডারেটর নাম্বারটা তুলে রাখো। হ্যাঁ, তারপরে কি আসো? হ্যাঁ, তার এক প্রশ্ন এবার হচ্ছে জয়ন্তী রয়। জয়ন্তী রয় হচ্ছে বানানের সমস্যা। আচ্ছা, জয়ন্তী রয় বলেছ বানানের সমস্যা। বানানের কোন ধরনের সমস্যা? যদি সমস্যা থাকে আমি তোমাকে একটা হেল্প করতে পারি। একটা স্ক্রিনশট নিয়ে নাম্বারটা রেখে দাও। আচ্ছা, তোমাকে আমি একটা হেল্প করতে পারি, সেটা হচ্ছে আমার যে নোটটা রয়েছে সেই নোটের মধ্যে আমি এমন সিস্টেম করে বানানটাকে আলোচনা করেছি যে একটা পড়লে ওই রিলেটেড অনেকগুলো বানান একসাথে পড়া হয়ে যায়। এটুকুই। আমিও বলবো যে আমারটা সাজেশন, তোমরা আরো বিভিন্ন জায়গায় অনেক সাজেশন পাবা, সবারটাই কমন। বলবো না আমারটা অনেক বেশি কমন, আরেকজনটা কম কমন, এরকম কিছু না, সবারটাই কমন। বিগত ভোটগুলো পড়লেই নানান কমন পাওয়াই যায়। কিন্তু শুধু আমার এখানে পার্থক্যটা হচ্ছে এখানে এমন ভাবে সাজানো হয়েছে, ধরো তোমার রশিয়া, দেখো রশিয়া দীর্ঘি, প্রথমে রশিয়া দীর্ঘিগুলো সমস্যাগুলো সমাধান করে দেওয়া হয়েছে। এই নিয়মগুলো পড়ার পরে হয়তো তোমার নিয়ম পড়ার সময় নেই, তুমি এই নিয়মগুলো পড়ার পর যদি কিছু প্র্যাকটিস করো, প্র্যাকটিস গুলো এরকম ভাবে দেওয়া হয়েছে যে একটা পারলে পরে ওই রিলেটেড যতগুলো আছে সবগুলো একসাথে পারা হয়ে যায়, এবং তোমার একটা একটা করে প্রবলেম সলভ হচ্ছে। তুমি দেখবা বানানে কিন্তু নিশ্চয়ই প্রবলেমটা এরকমই হয়, হয় রসিকারের প্রবলেম, অথবা যুক্তবর্ণের প্রবলেম, অথবা হয় হচ্ছে রসুকারের প্রবলেম। তাহলে এইভাবে করে ক্যাটাগরি মানে ক্যাটাগরি করে পড়লে, টাইপ ভিত্তিক পড়তে পারলে এক পড়ায় সবগুলো হয়ে যায়। উদাহরণ দেখো, এন্ড আপনার বইও আমার কাছে আছে। ও আচ্ছা, বই আছে, তাহলে সেটাই পড়াটাকে ফোন দিয়ে এই কথাটা বলো, কোন কোন গ্রুপে যুক্ত হতে চাচ্ছ তাকে ফোন দিয়ে বলবা যে আমি এই নাম, আমার কলেজের নাম হচ্ছে এইটা, এটা তো যে নাম্বারে ফোন দিলাম এটা আমার ফোন নাম্বার, আর হচ্ছে আপনার আমাকে এই এই গ্রুপগুলোর মধ্যে অ্যাক্সেস দিয়ে দিবে, বলে দিবা। স্যার বাংলা অনার্স করতে চাচ্ছি, কেমন হবে? ও ইয়ে আসছো না, বাইজিদ হোসেন, তুমি তোমার পুরাতন স্টুডেন্ট বোধ হয়। বাংলা অনার্স করতে চাচ্ছ? আচ্ছা, বাংলা অনার্সের ভবিষ্যৎ কি কি সেটা বলি। সাধারণত শিক্ষকতা, দ্বিতীয় হচ্ছে এছাড়া আসলে অন্য ধরনের ভবিষ্যৎ নেই, কিন্তু তারপরেও বিষয় হচ্ছে শিক্ষকতা, এটা কিন্তু কম ভালো ভবিষ্যৎ নেই, ভালো যথেষ্ট ভালো ভবিষ্যৎ। দ্বিতীয় হচ্ছে অনেক সাবজেক্ট আছে সেটার ভবিষ্যৎ কিন্তু এমনই থাকে, কিন্তু বাংলা ক্ষেত্রে তোমার সুযোগটা বেশি। কি কি সুযোগ, এটা উদাহরণ দেখো। এমন কোন কি কলেজ রয়েছে বাংলা নাই? এমন কোন কি ভার্সিটি রয়েছে যে বাংলা নাই? এরপরে বিশেষ ক্যাডার বলো, অর্থাৎ এই সাবজেক্টটা আছে। সুতরাং এই সাবজেক্টের হয়তো কেরিয়ারটা একটা জায়গা ফিক্সড, মানে সবচেয়ে ভালো কেরিয়ার হতে একটা জায়গা ফিক্সড। এছাড়াও যদি বড় মাপের কেরিয়ারের কথা বলো, বাংলা একাডেমিটা টিমে আছে, এগুলো হচ্ছে বড় মাপের কেরিয়ার। প্রফেসর হওয়া, সেগুলো এক ধরনের কেরিয়ার। কিন্তু মিনিমাম কেরিয়ারটাও যদি বলি, মানে এক প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে তো মূল কথা, প্রশ্ন কর্মক্ষেত্র দুইটা, কর্মক্ষেত্র কতটা সম্মানজনক, একটা হচ্ছে সম্মানজনক বড় না, সেটা কতটা পরিধি, কত বেশি রিস্ক বেশি কিনা। তুমি এমন একটা সাবজেক্ট নিয়ে পড়লা, সেই সাবজেক্টের কর্মক্ষেত্রই নেই, একটা রিস্কে পড়ে যাবে। তো বাংলায় আসলে দুইটা জিনিসই আছে, আমি তোমার দুইটাই উল্লেখ করে দিলাম। কিন্তু শুধু তাহলে এটা হলো সুবিধা দুইটা, অসুবিধাটা কি? অসুবিধা যদি এরকম হয়, তুমি এই দুইটা যদি না চাও যে স্যার শুধু শিক্ষকতা না, আমি তার অনেক কিছু করতে চাচ্ছি, সেক্ষেত্রে হয়তো তোমার একটা অসুবিধা হতে পারে। বাকি আলহামদুলিল্লাহ অনেক সাবজেক্টের তুলনায় এই দুইটা সাবজেক্ট যথেষ্ট ভালো। হ্যাঁ, তারপরে বানানের সমস্যার কথা বলেছি, তাহলে ঠিক আছে, বানানটা দেখো এভাবে করে পড়বা। বানান যেমন আইনজীবী, দেখো আইনজীবী, তুমি এত এত পড়েছি, তারপর আমি স্টুডেন্টদের খাতা দেখার সময় দেখি তারপর স্টুডেন্ট জায়গাগুলোতে ভুল করে। এই দেখো জিবি বানানে দুইটাতে হবে দীর্ঘিকার,
একটা নিয়ম জেনে ফেলেছো, সুতরাং দেখো তোমার একসাথে কর্মজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, তারপর পেশাজীবী, যত জীবী আছে সব বানান কিন্তু তোমার একসাথে কমপ্লিট হয়ে গেল। তারপর আসো পিপিলিকা, দেখছো? আচ্ছা, আর কিছু বলবো না, তো আমি তো মূলত আজকে ক্লাসটাই ছিল এরকম একটা আড্ডা টাইপের। তোমরা বিভিন্ন প্রবলেম বলবো, আমি যতটুকু পারবো সমাধান করতে থাকবো। আগামীকালকে থেকে আমরা আসলে মাকড়সার জাল সরালাম। আগামীকালকে থেকে 26 ব্যাচদের জন্য নিয়মতান্ত্রিক ক্লাস শুরু হয়ে যাবে। 25রা বললো এখন খুব এঙ্গেজ হতে পারবা না, কারণ বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা সুন্দর সুন্দর ক্লাস করতেছো। এই জন্য 25দের জন্য আমি আসলে খুব বেশি কিছু করতেছি না, কিন্তু 25দের মূল কার্যক্রমটা শুরুই হয়ে যাবে মানবিকের সাবজেক্টের যারা রয়েছে তাদের নিয়ে। ঠিক আছে, এটা ঠিক আইসিটি পরীক্ষার পর থেকে। কারণ মানবিক জ্ঞানটা তো বুঝতে পারতেছো, মানবিকদের জন্য একটা কোনো প্ল্যাটফর্ম ছিল না, আমরা এসেছি এবং তোমাদের নোটের কাজ কিন্তু দুর্দান্ত ভাবে আগাচ্ছে। নোট সাজেশন তো করা আছে, নোটের কাজটা খুব দ্রুত করতেছি, যাতে আইসিটি পরীক্ষার পরেই তোমরা আমাদের সার্ভিস না শুরু করে দিতে পারো। নুসরাত আরা, আসসালামু আলাইকুম স্যার। শাহরিয়ার, হ্যাঁ হ্যাঁ নুসরাত আরা, দেখেছি তুমি হয়তো এটা হয়তো মার আইডি বা কারো আইডিতে হয়তো ইয়া করেছো। তোমাকে ইয়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যুক্ত হতে চাইছো একটা নাম্বার দিয়ে, আমি কিন্তু যুক্ত করে দিয়েছি। তো শাহরিয়ার বলো, বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কোনো মানে এই মুহূর্তে আমি কোনো রকম কিছু বলবো কিনা, কোনো প্রবলেম সলভ করবো কিনা। ক্লাসটা চলবে 10টা পর্যন্ত, 10টার পরে এই ক্লাসটা ক্যান্সেল করে দিব। এর আগ পর্যন্ত তোমরা যে এলোমেলো ভাবে আওলা ঝালা ভাবে যে তোমরা প্রশ্ন করো, আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। মহুয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। মহুয়া, আমার একটা মহুয়া আছে, সেটা 26 ব্যাচের, একটা মহুয়া আছে 25 ব্যাচের। তুমি কোন ব্যাচের মহুয়া একটু বলো। 26 ব্যাচের হলে ঘোষণা একরকম, 26 ব্যাচের ঘোষণা হচ্ছে আগামীকালকে থেকে তোমাদের একেবারে ফুল সিলেবাস কোর্স, যেটা একটা একটা করে, যেমন আগামীকালকে বাংলা নব্য লেখক প্রতিনিবেদন, তারপরে ক্লাস হবে হচ্ছে ঋতুবর্ণন, এরকম করে একটা একটা করে ক্লাস হবে ডিসেম্বরের আগে। সুন্দর করে আমরা তোমাদের ফুল কোর্সটা কমপ্লিট করে দিব। ঠিক আছে, আর একটা হইতেছে কি বলা যায় এটাকে, একটা কি, আর 25 ব্যাচের জন্য সেটা হচ্ছে আইসিটি পরীক্ষার পরে তোমাদের মানবিকের মানে মানবিক স্টুডেন্ট যারা রয়েছে, মানবিকের ফুল সার্ভিসটা মানবিকান দিকবে, একদম সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত একটার পর একটা লাইভ হতেই থাকবে। 25 ব্যাচের স্যার, ঠিক আছে স্যার। বাক্যতত্ত্ব রূপান্তর এখন নিউ ভাবে স্টার্ট করলে শেষ করতে পারবো? হ্যাঁ পারবে, পারবে, সমস্যা নেই, পারবে। এটা আহামরি না, তুমি নোটটার মধ্যে দেখো, আমি তাহলে তোমাকে হালকা দেখাই দিই, একটু বোঝার চেষ্টা করো, তাইলেই পারবা। কিছু জিনিস দেখো, তুমি আমাকে আগেও বলছো স্যার এটা কি শুরু করবো, আমি বলছি না এটা আমি শুরু করো না, পারবা না, কিন্তু বাক্যান্তর পারবা। বাক্যান্তরটা আসলে ইজি আছে, প্র্যাকটিসের অভাবেই হয়তো তুমি পারো নাই। এ দেখো, আসলে একটু যদি করতে তাইলেই হইতো, একটু করো নাই মনে হয়। মতো কোচিং এ যখন পড়ছো তখনও তো করে ফেলতে পারতা। দেখো, এইটা এক পৃষ্ঠায় পড়া, ওই এক পৃষ্ঠার পড়াটাকে যদি একটু পড়তে পারো তাইলে হয়ে যাবে। দেখো বাক্যান্তরে এই যে দেখছো, এই যে শেষ, এই যে বাক্য তিনটা সরল যৌগিক জটিল, মানে এটা আমি 100% শিওর কোন বইয়ের মধ্যে কোন নোটের মধ্যে এভাবে করে সাজানো নাই, তাই না? শিওর বলো, তোমরাই বলো, এরকম আছে? নাই। আমি এবার সাজিয়ে দিয়েছি, এটাই কারণ যে তুমি যদি পাশাপাশি দেখতে পারো তাহলে ধরতে পারবা কোনটা সরল, কোনটা জটিল, আর কোনটা যৌগিক। এখন একটা পার্থক্য দেখো, আবার তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখছো পার্থক্যটা, দেখছো সেটা কি? এই যে মাঝখানে যোজক বসে, যৌগিক হওয়ার জন্য মাঝখানে কি বসবে? যোজক বসবে, এবং এবং আর, কিন্তু, কিন্তু, অথচ, সুতরাং, ও, এই টাইপের কোন কোনো যোজক বসবে। তাহলে এই মাঝখানে যেগুলো বসবে, মাঝখানে যখন বসে দুইটাকে জোড়া লাগাবে, সেইটা হবে যৌগিক বাক্য। আর যেটা এই শুরু আর শুরুতে দুইটাতেই কি থাকবে? নির্ভরশীল থাকবে, সেটা হবে জটিল বাক্য। যদি কথা বলো তবে ছাড়া পাবে, যতদিন যাচ্ছে তত সময় হচ্ছে, যদি লোকটি মূর্খ তথাপি তার চরিত্র উত্তম, যদিও তার বয়স হয়েছে তবু বুদ্ধি হয়নি, যে পরীক্ষায় লিখবো সেই কালি ফুরিয়ে গেল, যেই সেই যথাযথ যেমন তেমন, এটা হচ্ছে জটিল। এখন তোমাকে মাথা খাটায়া বের করতে হবে
একই বাক্যটাকে কেমনে সরল করা যায়, এই বাক্যটাকে কিভাবে জটিল বানানো যায়, তোমাকে তো ব্রেকেট দিয়ে তোমাকে এক একটা এক বাক্য বানাইতে বলবে। তখন বানানোর সময় তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবা। ধরো তোমার একটা সরল বাক্য আসলো, সত্য কথা বললে ছাড়া পাবে। এখন তুমি এটাকে যৌগিক বানাবা কিভাবে? ওই যে তুমি মাথায় তোমার ঢুকাই দিলাম যে মাঝখানে কোনো একটা যৌগিক একটা কিছু কিছু যুক্ত করার কিছু একটা যুক্ত করতে হবে। তুমি এখন এটা এভাবে করবা, সত্য কথা বলো এবং ছাড়া পাও। এই যে তুমি মাঝখানে একটা এবং ঢুকাইয়া কি করছো, দুইটা বাক্য বানায় ফেলছো। তোমার এটা হয়ে গেছে যৌগিক। তুমি এখন এটাকে জটিল বানাতে চাও, কি বলবা? এই বাক্যের আগে কিছু একটা ব্যবহার করো, এই বাক্যের আগে কিছু একটা ব্যবহার করো। যদি সত্য কথা বলো তবে ছাড়া পাবে। এখন আমি মুখ দিয়ে যেরকম বলে ফেলতেছি না, তোমার মধ্যে হয়তো বেসিকটা ঢুকে গেছে, কিন্তু তারপরে যদি একটু প্র্যাকটিস না করো পরীক্ষা ধরা খাবা। ঠিক আছে? ওই সময় দেখবা যে মাথায় আসতেছে না। এই জন্যই বলি একটু প্র্যাকটিসও করবা। তো আমি প্র্যাকটিসও রেখে দিছি, প্র্যাকটিসটা ভেবে রাখছি যে একটা করে করতে করতেই সবগুলো করা হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, চলো প্র্যাকটিসটা যদি এখন এই ক্লাসের মধ্যে করতে পারো করো, বা নিজে নিজে এইভাবে করো, প্র্যাকটিস করতে পারো, এখানে দেখবা প্র্যাকটিস থাকবে। যেমন যদি পরিশ্রম করলে ফল পাবে, এটা কিভাবে করা হয়েছে দেখছো? পরিশ্রম করো যৌগিক হয়েছে তাহলে ফল পাবে, মাঝখানে একটা শব্দ দিয়েছে। যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে, হয়ে গেছে জটিল। ঠিক আছে? হুম, এই যে এখানে কিছু প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলো করো। প্র্যাকটিসটা একটু একটু করে দিয়েছি, সেটা হচ্ছে শুধু সরলগুলো, মানে ভোট কোয়েশন বা যে কোনো বইগুলোর মধ্যে সমস্যা থাকে, তারা কিছু বিগত সালে ভোট কোয়েশন গুলোকে তোমার সামনে ছুড়ে দেয়, ভাই যা ইচ্ছা করো, যেমনি মন চায় করো, আর কিছু জানি না, এইভাবে। আর এই জায়গায় তোমাকে যে জিনিসটা ইয়ে করেছে, একটু একটু করে, যাতে তুমি একটা পর্যায়ে তোমার মনে হয় আমার তো পড়া হয়ে গেছে, সেই জন্য প্রথমে সরল বাক্যকে রূপান্তর করা, আগে সরলটাকেই অন্য অন্য সেক্টর রূপান্তর, আগে সরল বানানো শিখো, যৌগিক বানানো শিখো, জটিল বানানো শিখো। এই যে তিনটা করা হয়ে গেছে, এখন তোমার একটা দেখবা ফিল লাগতেছে, আলহামদুলিল্লাহ আমি তাহলে পার্ট বাই শিখেছি, আমি এখন পারবো। তখন তোমার কেমন লাগবে? এটা যখন তোমার কাছে এরকম লাগবে, তখন তুমি এরকম ভোট কোশ্চেনে চলে যাও। এই দেখো এখানে ভোট কোশ্চেন রেখেছি, বিগত সালে ভোট কোশ্চেন গুলো। এই যে বিগত ভোট কোশ্চেন গুলো রয়েছে। এখন তুমি এখানে আসো, এইখানে তোমার কাছে সবকিছু মিক্সচার করে দেওয়া আছে। এখন তুমি এখানে পারতেছো কিনা, পাঁচটা পাঁচটা হচ্ছে কিনা, তারপর দেখো এই পাঁচটা পাঁচটা হওয়ার জন্য দেখছো আগে কতগুলো স্টেপ স্টেপ করে করা হয়েছে। এই হচ্ছে মূল কথা। এরপর হচ্ছে আরেকটি বিষয়, স্যার ইমেলে কি বাম থেকে শুরু করলে দেন শেষ করে ভালো, নাকি এক পেজে? এটা এক পেজে। ইমেল কখনো ডান বাম কিচ্ছু না, ইমেল হবে পিচ্ছি করে, ছোট্ট করে, এক শব্দে দুই বাক্যে। ইমেলের মধ্যে মানুষ সাথে কথা লেখে নাকি? আমি একটা খাতা দেখার ভিডিও তোমাদের দিয়েছি, দেখো, সেটার মধ্যে কিন্তু এই বিষয়গুলো উপস্থাপন করছি। যে এরকম হবে, তোমাদের ইমেলটা দেখাইতেছি, যাও ইমেল প্রশ্ন করছো, ইমেলটা কথা বুঝাইতেছি। এটা কি মানে অন্য অন্য জিনিসের সাথে মিলাই ফেলো কেন? হুম, ইমেল, ইমেল গেল কি? হ্যাঁ, এই যে ইমেলটার ক্ষেত্রে এত রকম প্রশ্ন করা, সারা সিসিবিসি দিব, এটা কি দিব, ওইটা কি করব কিনা,
স্যার 17 সাল থেকে 24 সাল পর্যন্ত সব সমাধান শেষ, এটা কি এক্সামের জন্য যথেষ্ট? যথেষ্ট, আর কিচ্ছু করতে হবে না। এখন খালি আরো প্র্যাকটিস করো, এর উপরে আর তোমার যাওয়াই লাগবে না। 17 থেকে 24 সমাধান করে ফেলছো, আর কি করো, আরো কমায় আসলে চলতো। তুমি 19-এর পর থেকে করলেই হইতো, 19 থেকে 24 এটুকু যথেষ্ট ছিল, 17 সালও লাগতো না। আর একটা বিষয় স্যার, ইমেল কি আছে, এটা লিখছো? আচ্ছা, কোন বোর্ড গুলো প্র্যাকটিস করবো, এইটা তো কোনো সাজেশন হলো না। কোনো বোর্ড তো এরকম না যে ওই বোর্ড থেকে বেশি আসে, ওই বোর্ড থেকে কম আসে। কারণ প্রশ্ন যারা বানায় তারা বোর্ড দেখা দেখা বানায় না, এই বোর্ড কম করে এই বোর্ড বেশি করে এইগুলা করে তারা করে না। প্রশ্ন প্রশ্ন সাফল হয়, প্রশ্নগুলোকে জমা দেওয়া হয়। জমাগুলো একজন চোখ বেঁধে করুক বা উল্টপাট করে করুক, বা একটা নন টিচার যে শিক্ষক না এমন অশিক্ষিত কেউ করুক, কেউ সাফল করে দেয়, করে যার ভাগ্যে যেটা পড়ে, যে বোর্ডে যেটা আসে। অনেক সময় তো একটু সহজ করে বোঝার চেষ্টা করি, এই ইয়াতে বোর্ডের শিক্ষার হার একটু কম, একটু বাড়ানোর জন্য একটু সহজ প্রশ্ন করতে হবে, এইটুকুই। কিন্তু এত মাপামাপি করে না, কে বুঝে যে কোনটা সহজ কোন প্রশ্ন কঠিন। এই জন্য এইগুলার ভুয়া কথা যে অনেকে দেখবে সাজেশন বিক্রি করে, ভোট ভিত্তিক সাজেশন, ভোট ভিত্তিক সাজেশন বলা দুনিয়া কিচ্ছু হয় না, ঠিক আছে? আচ্ছা, কারণ কিভাবে প্রশ্ন করে এইটা বুঝলেই তুমি বুঝতে পারবা যে কোনটা আসলে। এই দেখো, ইমেল হবে এই যে এরকম ডাক দিছি ফ্রম টু সাবজেক্ট, এখানে সিসিবিসি দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। সিসিবিসিটা দেওয়াটা আবশ্যক নয়, ঠিক আছে? আবার দেখো এখানে সিসিবিসি দিছি, আবার দিলেও কোনো সমস্যা নাই। তো দুইটাই তুমি যদি বুঝতে পারো যে সিসিবিসি দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই। একটা জিনিস, উপরে আমি একটা জিনিস লিখি, দেখছো কি লিখছি? কি লিখছি? এখানে লিখছি নিউ মেসেজ, এখানে লিখছি কি নিউ মেসেজ, আবার এখানে কি লিখছি নিউ মেইল। এগুলো আবশ্যক কিছু না। এই ডিজাইন গুলো আসতেছে মূলত নির্ভর করবে এটা কি হবে বা হবে না, এটা মূলত নির্ভর করবে কিসের উপরে? তোমার বাস্তব মোবাইলে খুলো, তোমার কম্পিউটার খুলো, খুলে দেখো ওই জায়গার মধ্যে মেল গুলো কিভাবে করে সাজানো আছে, মেলটা কেমন হইতেছে, মেল বক্সটা দেখতে কেমন। এই যে মোবাইল খুলো, কম্পিউটার খুলো, দেখতে কেমন, ওরকম একটা ডিজাইন জাস্ট করে দিতে হয়, এটাই। কারণ এই যে মেল লেখার যে ডিজাইনটা, এটা তোমার শিক্ষকও করে দেয় নাই, কোনো বোর্ড থেকেও করে দেওয়া হয়নি। এটা নির্ধারণ করেছে আধুনিক সময়ে মেলটা যেরকম হয়। আগে আমরা চিঠির যুগ ছিল, এখন কিন্তু মেলের যুগ এসেছে। এই জন্য শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মেলটা শেখাতে চাচ্ছে, এটুকুই। দেখছো মেল কিন্তু ছোট্ট করে হবে। একটা প্রশ্ন করেছে অনেকে, স্যার সিসিবিসি মানেটা কি? সিসিবিসি মানে কি এটাও বুঝে নাও। সিসিবিসি মানে কি? সিসি মানে হচ্ছে কার্বন কপি, আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এই দুই জিনিস। কার্বন কপি কি জিনিস? তুমি একই মেসেজ অনেককে জানাতে যাচ্ছ, যেমন বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা। আচ্ছা বলো তো, বন্ধু জন্মদিনের শুভেচ্ছা কি নিশ্চয়ই জন্মদিনটা কোনো এক বন্ধুর, তুমি কি 10 জনকে পাঠাবা? এটা কিন্তু এই জন্য ওই জায়গায় সিসিবিসি দেওয়ারই কোনো দরকার নেই। কারণ এই ধরনের মেসেজটা তুমি পাঠাতে চাচ্ছ একজনকে, সিসিবিসি দিয়ে কি করবা? কিন্তু কিছু মেসেজ রয়েছে, যেমন তোমার বন্ধু রক্ত লাগবে, এখন রক্ত চেয়ে আবেদন, নিশ্চয়ই তুমি এইটা অনেক বন্ধুকে পাঠাবা, যে পারে সে যার ব্লাডের সাথে ম্যাচ করবে সে তো দিবে, এই জন্য তুমি কি করবা? সবাইকে দিবা। এবং তুমিও চাবা যে আমি যে ব্লাডের জন্য মেসেজ দিয়েছি এটা একজন দেখুক, সমস্যা নাই, যা আমাদের সে দেখুক যে আমি কয়জনকে এই একই মেসেজ পাঠিয়েছি, 30 জন না 40 জনকে, সেই কোন 40 জন কে 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 ঠিক একই মেসেজ পেয়েছে, এইটা জানাতে চাইলে সিসিসি সিসি। এখন বিসিসি কি? বিসিসি হচ্ছে এমন কিছু মেসেজ রয়েছে তুমি চাও না যে এইটা একজনের আরেকজন দেখুক। কেমন? মনে করো তুমি কি করলা, তুমি সানডে দিলা শিলাকে, মান্না দিলা নীলাকে, ওই যে আছে না, তো তুমি মনে করো বিভিন্ন জনের সাথে এঙ্গেজ করা আছে। এখন রাতে গুড নাইট বাবু বইলা তুমি মেসেজ পাঠাতে চাইতেছ, তুমি কি জানাতে চাও যে তোমার এই গুড নাইট বাবু মেসেজ কাকে কাকে তুমি পাঠাইছো সবাই দেখে ফেলুক? তখন তুমি দিবা কি? বিসিসি। অর্থাৎ যাকে পাঠাবা সেই শুরু দেখবে, আর কেউ কিন্তু এটা দেখতে পারবে না, তুমি নির্বিঘ্নে ওই একই জিনিস সবাইকে পাঠাতে পারবা। তাহলে স্যার দিনলিপিয়ান সংলাপের কোথায় একটু বলবেন স্যার, কয় পেজ লিখবো? আচ্ছা, একটা প্রশ্ন করেছো স্যার কয় পেজ লিখবো, এই বিষয়টা আমি তাহলে তোমাদের একটা হেল্প করি। কয় পেজ লিখবো, কয় পেজ লিখবো, এটাতে এটা নিয়ে আমি একদম আমার একটা ডিটেলস সমাধান আছে। আর এই পিডিএফ গুলো মাত্র 90 টাকায়, একটু তোমরা কিনে নিও। প্রচুর মেধা এবং প্রচুর পরিশ্রম আছে, একটু সামান্য খরচ করে। আর এখানে সাজানো গুছানো দরকার একটু দেখে নিও,
যদি মনে হয় যে আসলে তো সাজানো গুছানো, এইটা তোমাকে আরো বেশি হেল্প করতেছে, তাহলেই এটা সংগ্রহ করে নিও। আচ্ছা, কয় পেজ লিখবো এটা নিয়ে একটু ডিটেইলস আলোচনা করে দিই। তোমরা সার্ভিস গুলো পাবে এইভাবে, এদিকে সব সাজা আছে, 26 ব্যাচ, 27 ব্যাচ, সাজেশন, এক্সাম, প্রাইভেট। এই যে সেকেন্ড পেপারে গেলাম, লাস্টে বোনাসের মধ্যে এই একটা পেজ আছে যেখানে দেওয়া আছে কোনটা ঠিক কতটুকু কয় পেজ করে লিখতে হবে। আগে সিলেবাসটা দেখো, সিলেবাসটা তোমরা সব ভালো করে জানো, কালকে তোমাদের পরীক্ষা, সুতরাং এখন আর নতুন করে তোমাদের এই সিলেবাস বোঝানোর কিছু নেই। ওয়ালাইকুম সালাম, আপনার কাছে কিছু ব্যক্তিগত প্রশ্ন দরকার, আপনি কি সময় হবে? শাওন হোসেন, সময়, আচ্ছা ঠিক আছে, ফোন দিও। ওকে, এই লাইভ শেষ হয়ে গেলে 10টাতে লাইভ শেষ হবে, 10টার পরে ফোন দিও। হ্যাঁ দেখো কয় পেজটা লিখবা। এই যে কয়েকটা প্রশ্ন তোমাদের থাকে, কোনটা দেওয়া উত্তম? স্যার ক দিব না খ দিব, পারিবারিক শব্দ দিব না অনুবাদ দিব, প্রতিবেদন দিব না কি দিনলিপি দিব, আবেদনপত্র দিব, এটা একটা প্রশ্ন থাকে এরকম, কোনটা দিব, কোনটাতে নাম্বার বেশি আসে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে সময় বন্টন, স্যার কোনটা কতক্ষণ লিখবো। আর একটা প্রশ্ন আছে কত পৃষ্ঠা লিখবো। হ্যাঁ, এইটাও নিয়ে তোমাদের দারুণ একটা কোশ্চেন থাকে, তো এটা নিয়ে আমার দীর্ঘ অ্যানালাইসিস করে খারাপ দেখার অভিজ্ঞতা থেকে এই জিনিসটা করা হয়েছে। এই জিনিসটা করাটা আসলে এত সহজ না, মানে এটা কেউ চাইলেও যে বানায় ফেলতে পারো তাও সম্ভব না। এরপরে রানা শেখ, রানা কি 25 ব্যাচ না 26 ব্যাচ? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, রানা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো 25 ব্যাচ 26 ব্যাচ, যে 26 ব্যাচের হও তোমাদের নতুন যে কোর্স নিয়ে এসেছি সেই কোর্সে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, তাহলে ইয়া কি জানি, শাহরিয়ার কি আসো, থাকলে একটু মেসেজ দাও, উপস্থিতির কথা জানাও। এবার তোমাদের উত্তরগুলো দেই, যেহেতু বলতেছি সব একসাথে বলি। প্রথমেই খ গুলো দেওয়া উচিত, এখানে যা কিছু আছে উচ্চারণেরও খ দেওয়া উচিত, বানানেরও খ, ব্যাকরণ, মানে খ বলতে ওই যে পাঁচে পাঁচ যেটাকে পাওয়া যায় নির্ণয়মূলক যেগুলো, সেইগুলো দেওয়া হচ্ছে উচিত। শুধু অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের কটা দেওয়া উচিত, কারণ এখানে বাক্য থাকে, সরি বাক্য না, হ্যাঁ 5টা বাক্য 8টা বাক্য থাকে, বাক্য বাক্য করে আসে নাম্বার। আর খতে মূলত প্যাসেজ থাকে, তো প্যাসেজ থেকে ঠিক ধরা যায় না 5টা ভুল না 6টা ভুল ধরা যায় না, তো এই জন্য এখানে ক ভালো। আচ্ছা তাহলে কোনটা ভালো সেটা বুঝতে পেরেছো। এবং সময় কতক্ষণ? 2 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে তুমি এই উচ্চারণ, বানান, ব্যাকরণ এগুলো শেষ করার চেষ্টা করবা। স্যার 2 মিনিটে কি সম্ভব? হ্যাঁ 2 মিনিটে সম্ভব। তাইলে মিনিমাম 2 থেকে 5-এর মধ্যে তুমি এটা কভারেজ দেবা, যাতে 30 মিনিটের মধ্যে তোমার এই 30 মার্কের 30 হয়ে যায় 30 মিনিটের মধ্যে। এখানে 30 আধা ঘন্টা বেশি সময় নষ্ট করলে তুমি অন্য জায়গায় নাম্বার কম পাবা, ইফেক্ট কিন্তু পড়বে, এই জন্য এই কাজটা কিন্তু করা যাবে না। তারপরে আসি পারিভাষিক শব্দ, অনুবাদ, এগুলোর মধ্যে দেখছি কোনটা কতটুকু সেটা বললাম। হ্যাঁ এখন প্রশ্ন হইতেছে, বললা স্যার কোনটা কত পেজ লিখবো, এবার আসি সেটা কোনটা কত পেজ লিখবা। দিনলিপি লিখবা 2 থেকে 2.5 পৃষ্ঠা, প্রতিবেদন লিখবা 3 থেকে 3.5 পৃষ্ঠা। অনেকেই এর থেকে কম লেখে, নাম্বার এর থেকে কম লেখে কিন্তু নাম্বার কম আসে। আসো ঠিক আছে, এই তার মানে এবার তুমি কি বলছো, এই দ্বিতীয়ক চিঠি, এইটা জাস্ট 1 পৃষ্ঠা লিখবা, এইটা 1 পেজ যাতে আরেক পেজে না যায়। বৈদ্যুতিক চিঠি, ইমেল, ছোট্ট করে একটা পেজের মাঝখানে ছোট্ট করে অল্প একটু জায়গায় লিখে ফেলবা,
এটা এক পেজে লাগানো যাবে না, এক পেজের অল্প জায়গা লাগাইতে হবে। আবেদনপত্র আবেদনপত্র 1 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা দিতে পারো। আবেদনপত্র 1 পৃষ্ঠা লেখাই ভালো, তারপরে অনেক ক্ষেত্রে 2 পৃষ্ঠা গেলেও বেশি একটা সমস্যা হয় না, কারণ আধুনিক আবেদনপত্রে একটু আবেদন বেশি থাকলে 2 পৃষ্ঠা যেতেই পারে। নিয়মটা ঠিক রাখবা, এবং এটা শুরুটা করবে পৃষ্ঠার শুরু থেকে, মাঝখান থেকে এটা শুরু করা যাবে না। এরপরে সারাংশ, সারমর্ম, এটাও সারাংশ অবশ্যই 1 পৃষ্ঠা লিখবা। এটা পৃষ্ঠার মাঝখান থেকে লেখা যায়, শুরু থেকে লেখা যায়, এরকম ব্যাপার না। ভাব সম্প্রসারণ একই অবস্থা, তবে ভাব সম্প্রসারণ 3 থেকে 4.5 পৃষ্ঠা লিখবা। কেউ 2 পৃষ্ঠা লিখে ভাব সম্প্রসারণ 10-এ 10 নাম্বার চায়, ঠিক আছে? ও আচ্ছা, রানা শেখ তার পরীক্ষার্থী না, যাক দোয়া রইল। তারপরে আসো এবার সংলাপ। সংলাপ 20 মিনিট থেকে 25 মিনিট, 3 থেকে 5.5 পৃষ্ঠা। ক্ষুদ্র গল্প 3 পৃষ্ঠা থেকে 4.5 পৃষ্ঠা। আচ্ছা, এবার একটা কথা বলি, স্যার এই যে পৃষ্ঠাগুলো লিখবো, এই যে আমি যে তোমাকে সাজেশন দিলাম, তুমি আমার সাজেশন ফলো নাও করতে পারো, করতে হতে পারবেও না, কারণ তোমাকে গাইডলাইন দিবে তোমার ঘড়ি, তোমার সময়। এই জন্য সময় অনুপাতে যা পারো তাই লিখবা। তবে অন্যান্য পরীক্ষাগুলো, তুমি এটা বাংলা ফার্স্ট পেপার কথা বলো, তারপরে হচ্ছে অন্যান্য সাবজেক্ট গুলোর কথা বলো, সেগুলোতে একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, 30 মার্ক এমসিকিউ, 70 মার্ক সৃজনশীল, সময় ঠিকই। কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার আর বাংলা সেকেন্ড পেপারে তুমি এই ডেস্টিনেশনটা তুমি পাবা না, এই ম্যাপটা তুমি করতে পারবা না, কারণ কোনটা বেশি লেগে যাচ্ছে, কোনটা কম লেগে যেতেছে, যার ফলে 100-তে 100 অ্যান্সার করাটা কঠিন হয়ে যাচ্ছে। এই জন্যই তুমি এটাকে ফলো করবা তোমার সময়। এই যে টাইম লিখে দিলাম, এই টাইমটা তুমি ফলো করার চেষ্টা করবা। স্যার সারাংশ লেখা ভালো না? সারাংশ লেখা থেকে ভাব সম্প্রসারণ লেখা বেশি ভালো, কারণ সারাংশতে যতই কম করে লেখো না কেন, একটু নাম্বার কম আসেই। এতে বরং ভাব সম্প্রসারণ যদি লেখো, তুমি কিছুটা নাম্বার বেশি পাবা। বুঝতে পারছো? মানে সারাংশ তো ছোট্ট করে দেখা যায়, ছোট স্যার একটু পড়ে ফেলে, মানে তার জন্য পড়াটা সহজ হয়ে যায়, পড়ে যদি খারাপ পায় নাম্বার কমায় দেয়। এবং ফুল নাম্বার 7 তো দেয়ই না, 8 তো দেবেই না, ওই দিবেই 4-5-এর মধ্যে রেঞ্জের ধরেই একটা নাম্বার দিবে। কিন্তু ভাব সম্প্রসারণ তুমি মাঝখানে অনেক ভুল ত্রুটিও করো, অনেক খারাপও লেখো, তোমার ওই যে লেখার পৃষ্ঠা সংখ্যার ওই অনুপাতটা চিন্তা করে 3-4 নাম্বার বেশি আসে, 4 নয় অন্তত 2-3 নাম্বার বেশি শিওর আসে। এই জন্য ভাব সম্প্রসারণ ভালো। ভাব সম্প্রসারণ যে পারবে না, বা যে সারাংশ মানে তার যার সময় কম, অন্যগুলোতে সে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছে, সে হচ্ছে সারাংশ সারমর্ম দিবে। স্যার আপনাকে ভুলে গেলেন নাকি? আমি আপনার স্টুডেন্ট। হ্যাঁ, তোমাকে ভুলি নাই, আমার সব মনে আছে। তোমার বাসা উত্তরায়, তুমি বই নিয়েছিলা, তুমি বই নিয়ে প্রায় 7 দিন চলে গেছে, বলো বই পাও না। পরে তুমি সেই বই পেয়েছো তোমাদের বাসার দারোয়ানের কাছে, অর্থাৎ 7 দিন আগে বই চলে গিয়েছিল, তুমি পাওনি। হ্যাঁ, ঠিক আছে, রাইট স্যার, ওকে। দেখছো মনে আছে, কি বলছে ভুলে গেছি, ভুলি না। এবং তোমার টিটি স্টুডেন্ট ছিল, নিয়মিত ক্লাস করতে, না মনে আছে? হ্যাঁ, তার 10টা কাছাকাছি বেজে গিয়েছে। যতটুকু পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে একটু সহায়তা করার। নিয়মিত সহায়তা করতে পারলে হয়তো তোমরা আরো বেশি যুক্ত হতে। যাই হোক, আবার বলে দিতেছি, এখন উপকার দাও, বাংলা ইংলিশ আইসিটির অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেখান থেকে নাও। 7 তারিখ আইসিটি পরীক্ষার পর থেকেই একেবারে মানবিজ্ঞানে যুক্ত হয়ে যাবা। সকাল থেকে রাত পর্যন্ত এখানে শুধু তোমাদের বিভিন্ন নোটগুলোর কাজ হয়ে যাচ্ছে, শুধু এখানে সাথে তারপর শুধু ক্লাস আর ক্লাস হবে। আচ্ছা, ভাব সম্প্রসারণটা বুঝি না বলে ভালো হয়, বুঝি না বললে ভালো হয়। ও, এটা যার যার বিষয়। ভাব সম্প্রসারণ কেন বুঝবা না? ছোট ছোট কিছু বাক্য আছে, সেই বাক্যটা একটু হলে বুঝতে পারলে তোমায় চাপা জোরে কিছু লেখা দেওয়া যায়। হ্যাঁ, থ্যাংক ইউ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ মানুষ বলবো, যদি 25-এর ব্যাচের হয়ে থাকো, এই নোটগুলো তোমার কাছে আছে, যারা বই কিনছো তাদের কাছে তো আছেই, যাদের নাই তারা শুধু পিডিএফ গুলো কিনে নিও। হ্যাঁ।
আর কি বলবো, শুধু পিডিএফটা এখান থেকে ওয়েবসাইটে সুন্দর করে সাজানো আছে। এই যে এইখান থেকে কোর্স ফি কত, হুম, মাত্র 500 টাকা ছিল। এই তোমাদের আর পরীক্ষার আছে আর কয়দিন, তো সেই জন্য এটা 90 টাকা করে দিছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।